হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকের হৈমস কিচেনে আপনাদের জন্য একটা পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকেই চিতই পিঠা অনেক রেসিপি দেখেছেন, কেউ এই রেসিপি ফলো করে পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন না। তো আজকে আমি আপনাদের এমন কিছু টিপস দেব, এমন ভাবে আপনাদের এই পিঠাটা তৈরি করে দেখাবো আপনি 100% গ্যারান্টি আমার মতোই পারফেক্ট ফুলকো চিতই পিঠা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর আজকের পিঠার জন্য আমি আলাদা কোনো গুঁড়িও ব্যবহার করব না, সরাসরি চাল থেকেই আপনার ব্যাটার তৈরি করে পিঠাটা তৈরি করব। আর পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা ফুলকো হয়েছে, কতটা সফট হয়েছে। তো আজকে এই রেসিপিটি আপনি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সাথে এই পিঠাটা আমি দুধে ভিজিয়েছিলাম, মানে দুধ চিতইটা আপনাদের শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা মনে করেন এটা পারফেক্ট, তো অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার মতো পারফেক্ট ফুলকো চিতই পিঠা বাসায় তৈরি করে নিন। আজকে যেহেতু আমরা কোনো চালের গুঁড়ো ব্যবহার করব না বলছি, তো এখানে আমরা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আতপ চাল। আর এখানে আমি 3 কাপ আতপ চাল নিয়েছি। আপনি যেরকম মানে যে পরিমাণে পিঠা বানাবেন সেই পরিমাণ আতপ চালটা নেবেন। তো আপনি আতপ চালটা যে কোনো দোকানে কিনতে পাবেন, আমি যদিও এটা আমার নিজেদের বাসায় তৈরি করা চাল। আর সাথে এখানে নিচ্ছি আমরা যে ভাতের চাল, মানে ভাত খাওয়ার জন্য যে চালটা ব্যবহার করি সেই চাল নিয়েছি এখানে 1.5 কাপ। মানে আপনি আতপ চাল যতটা পরিমাণে নেবেন তার অর্ধেক পরিমাণে নেবেন হচ্ছে ভাতের চাল। আর এখানে আতপ চালটাই নেয়ার চেষ্টা করবেন। অনেকে পোলাওর চাল, চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি করে, আপনি চাইলে সেটাও করতে পারেন। যদি আতপ চাল থাকে সেটা সব থেকে ভালো হয়। এখন সব চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আতপ চালে অনেক ময়লা থাকে। যে দেখুন কতটা ময়লা বের হচ্ছে, পানিটা একেবারে কালচে হয়ে গেছে। তো অনেকবারে জলটা পাল্টিয়ে পাল্টিয়ে আপনাকে চালটাকে ধুয়ে নিতে হবে। যখন দেখবেন চালটা এরকম একেবারে পরিষ্কার জলটা বের হয়েছে, তখন বুঝবেন আপনার পারফেক্ট ভাবে চালটা ধোয়া হয়েছে। এই যে দেখুন একেবারে জলটা কিন্তু ফ্রেশ, কোনো ময়লা জল নেই। তো এখন এভাবে চালটাকে ভিজিয়ে রাখবো প্রায় 6 ঘন্টার মতো। আর অবশ্যই চালটাকে একটু বেশি সময় ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। তো 6 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখুন চালটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এবং একেবারে নরম হয়ে গিয়েছে। তো আজকের চাল দিয়ে আমরা কোনো গুঁড়ো তৈরি করব না। এই চালের যে বাড়তি জলটা সেটা আমি ফেলে দিব। এরপরে একটা ব্লেন্ডার জগ নিয়েছি, আর এই ব্লেন্ডার জগের ভিতরে আমি চালগুলোকে নিয়ে নিচ্ছি। চালগুলো নেয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলের থেকে একটু বেশি পরিমাণে গরম, মানে এটা হালকা গরম না, একটু বেশি গরমই হতে হবে। সেই গরম জল অনেকটা বেশি দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এই যে দেখুন আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, কারণ অনেক বেশি জল যদি দিয়ে ফেলেন তাহলে অনেক সময় ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প পরিমাণে জল দিয়ে নেবেন, দরকার বোধে এখানে পরে আবারও জল ব্যবহার করতে পারবেন। তো আমি এরকম করে 2 বারে এই চালগুলোকে ব্লেন্ড করে নিব। আর এখানে অবশ্যই ব্লেন্ডার জগটা একটু পাওয়ারফুল নেবেন, মানে 700 ওয়াটের একটু বেশি হয় এরকম। বেশি পরিমাণে পাওয়ারের ওয়াটের নিলে আপনার এটা ব্লেন্ড করতে সুবিধা হবে, ব্লেন্ডারেরও ক্ষতি কম হবে। তো আমি সবগুলো চালে এখানে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার অনেকগুলো ব্যাটার তৈরি হয়েছে। এখানে আমি যে পরিমাণে জলটা ব্যবহার করেছি প্রায় পারফেক্টই হয়েছে। আর যদি লাগে আর একটু জল ব্যবহার করব। তো এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে চালের ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যখন দেখবেন এরকম বাবল উঠতেছে, যত পরিমাণে বাবল উঠাতে পারবেন আপনার চিতই পিঠাগুলো কিন্তু ততটাই ফুলকো হবে। তো দেখুন এখানে কতটা বাবল উঠেছে। এই পর্যায়ে এখানে আমি দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। অনেকেরই চিতই পিঠা ফুলতে চায় না, যখন বেকিং পাউডারের সমাধান, তো এটা আমরা কেন ব্যবহার করব না। তো অবশ্যই এখানে অল্প পরিমাণে ব্যবহার করবেন, বেশি পরিমাণে আবার ব্যবহার করতে যাবেন না। তো এখানে আমি 1/2 চা চামচের একটু কম পরিমাণে দিয়েছি, তারপরে আবারও বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে এখানে মিক্সড করে নিচ্ছি। অনেকে অনেকভাবে চিতই পিঠা দেখায়, কিন্তু আমি অনেকভাবে ট্রাই করে দেখেছি, আমার কাছে এটাই সব থেকে পারফেক্ট মনে হয়েছে। তো সেটা আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম। এখন আমি একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে আবার একটু ঘুটানাটা করে
ঘুটানাটা করতে করতে এটা দেখুন অনেকটাই বাবল তৈরি হয়েছে এবং এই ব্যাটারটা কিরকম পাতলা হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি ঘন করা যাবে না, ঘন করলে আপনার পিঠা কোনোভাবেই ফুলবে না, সেটা পারফেক্ট হবে না। এরকম আমি যে ব্যাটারটাকে আমি যে ঘনত্বে রেখেছি ঠিক সেই রকমটা রাখার চেষ্টা করবেন, একেবারে ঘন না আবার খুব বেশি যে পাতলা তাও না, কিন্তু একটু পাতলা রাখতে হবে। এখন আমি পিঠা বানাতে চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়েছি, তার উপরে আমি লোহার একটা সরা বসিয়েছি। তো এখানে লোহার সাজে আমি পিঠা তৈরি করে দেখাবো যে এটা কতটা পারফেক্ট হয়। যখন এই লোহার আপনার সরাটা একটু গরম হয়ে যাবে, মানে খুব ভালোভাবে এখানে গরম করতে হবে। তো এরপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সরিষার তেল। প্রত্যেকটা সাজের ডিজাইনের উপরে আমি অল্প অল্প সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য করে লবণ। তো লবণ আর তেলটাকে ভালোভাবে আমি প্রত্যেকটা সাজের উপরে একটু টিস্যু দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এরপরে আর একটা টিস্যু দিয়ে বাড়তি যে তেলটা বা লবণটা থাকবে সেটা খুব ভালোভাবে মুছে নিতে হবে। এখানে কিন্তু বাড়তি কোনো তেল থাকলে আবার পিঠার নিচের অংশটা ভালো হবে না, তো অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে মুছে ফেলতে হবে। তো এখানে দেখুন তেলটা আমি কতটা ভালোভাবে মুছে নিয়েছি। এখন আমি এক একটা সাজের উপরে আমি এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি, আর ব্যাটারটা এমন ভাবে দিবেন যাতে করে একটু ফাঁকা থাকে, কারণ এটা ফুলে আরো একটু বড় হয়ে যাবে। এরপরে ঢাকনা দিয়ে ওয়েট করব 3 থেকে 4 মিনিট। এই যে দেখুন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর ফুলেছে। আর এটা কিন্তু একেবারে প্রথমবার আমি পিঠার গোলা দিয়েছি। প্রথমবারে আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। অনেক সময় প্রথমবার একটু খারাপ হয় পিঠা, তো সেটা ভয়ের কিছু নেই, ভাজতে ভাজতে এটা ঠিক হয়ে যায়। তো আমার কিন্তু প্রথমবারেই পিঠাটা একেবারে পারফেক্ট হয়েছে। আর পিঠার নিচের অংশটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আরো কয়েকবার আপনাদের এই পিঠাটা ভেজে দেখাবো পিঠাটা কতটা সুন্দর হয়। আমি একটা ছুরির মাধ্যমে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। তো আমি আজকে আপনাদের যে যে টিপস গুলো দিয়েছি, যেভাবে যে উপকরণগুলো দিতে বলেছি, প্রত্যেকটা উপকরণ এবং মেজারমেন্টটা আপনারা ঠিক রাখবেন। দেখবেন আপনাদের পিঠা এরকম পারফেক্ট ফুলকো ফুলকো হবে। আর এক ব্যাচ পিঠা ভাজার পরে এখানে আমি আবারও একটু সাজটাকে মুছে নিচ্ছি। অনেক সময় পিঠার সাজের সাথে পিঠা লেগে থাকতে পারে, তো সেগুলোকে একটু ছুরি দিয়ে তুলে নিয়ে তারপর আবারও এখানে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তো প্রত্যেকবার এখানে তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। যদি মনে করেন পিঠাটা লেগে যাচ্ছে তখন আপনারা সামান্য তেল এখানে দিয়ে দিবেন, কিন্তু তেলটাকে ভালোভাবে আবার মুছেও নিতে হবে। তো আমি আরো এক ব্যাচ পিঠা এখানে ভেজে দেখাচ্ছি। দেখুন পিঠা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে বাবল ওঠা শুরু করছে। তো এরকম করে প্রত্যেকটা পিঠা ভাজতে আমার 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগছিল। আর চুলার আঁচটা এখানে যখন পিঠাগুলো ভাজবেন তখন অবশ্যই মিডিয়াম টু হাই হিট না, একেবারে হাই হিটে রেখে ভাজতে হবে। কারণ চিতই পিঠাটা ডিপেন্ড করে কিন্তু আপনার চুলার জালের উপর। যত বেশি তাপ এখানে দিতে পারবেন পিঠাটা ততটাই সুন্দর হবে। তো অল্প আঁচেই পিঠা ভাজা যাবে না। পিঠার প্রত্যেকটা সাজের গায়ে যাতে আঁচটা ভালোভাবে লাগে সেটা খেয়াল রাখতে হবে। এজন্য আমি নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো অবশ্যই এরকম সবকিছু আপনাকে মাথায় রেখে তারপরে পিঠাগুলো ভাজতে আসতে হবে। আর দেখুন প্রত্যেকটা ব্যাজের পিঠাই এত সুন্দর ফুলেছে। এরকম যদি না ফুলে চিতই পিঠা ভেজে কিন্তু কোনো শান্তি নেই বা একটু ভালো লাগে না। আমার তো একেবারেই ভালো লাগে না। তো এই রেসিপিটা অবশ্যই আমি যেভাবে বলেছি সেভাবে আপনারা ট্রাই করবেন। আশা করছি আমার মতোই পারফেক্ট এটা বানাতে পারবেন। আর কারা কারা এটা বানাতে পেরেছেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো অনেকগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি, কারণ আজকে আমি পিঠাগুলোকে দুধে ভিজাবো। সেটাও কিভাবে ভিজাই আমি তো সেটা দেখিয়ে দিব। অবশ্যই তার জন্য আপনাকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি এক এক করে সবগুলো পিঠাই এখানে ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো এতটা সুন্দর হচ্ছিল যে ভাজতে খুব আনন্দ লাগছিল, মানে খুব ভালো হচ্ছিল। তো অবশ্যই আমার রেসিপিটা আপনারা না টেনে দেখবেন, না টেনে দেখলেই প্রত্যেকটা টিপস ফলো করলে দেখবেন পারফেক্ট চিতই পিঠা হয়ে যাবে। এখানে চাইলে আপনি মাটির সাজও ব্যবহার করতে পারেন, চুলায় মানে চুলায় ওই পিঠাটা ভাজতে পারেন। একেবারে যে বড় চিতই পিঠাগুলো ভাজে সেটাও আপনি এই রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন। তো আমার সবগুলো পিঠাই এক এক করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো পিঠা হয়েছে দেখুন।
আরো পিঠা হয়েছে আর একটা পাত্রে রাখা। তো এখানেও দেখুন কতগুলো পিঠা। তো পিঠাগুলো কিন্তু পিছন সাইডটাও খুব সুন্দর হয়েছে, তাই এটাকে আমি আর ধুয়ে নিচ্ছি না। যদি পিছনে দেখেন একটু বেশি দাগ লেগে গেছে বা কালচে কালচে আছে, তখন পিঠাগুলোকে হালকা গরম পানিতে একটু ধুয়ে নিবেন। তো আমার পিঠার পিছন সাইডটাও সুন্দর আছে, তো এগুলোকে আর আমি জল দিয়ে ধোবো না, সরাসরি এটা দুধে ভিজাবো। তো এজন্য আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ নিব। আমি যে দুধটা নিয়েছি, আমি কিন্তু এর ভিতরে কোনো জল মিশাইনি, কারণ একেবারে সম্পূর্ণটা দুধ দিয়ে রান্না করবো আর সেই পিঠার টেস্ট কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তো আজকে আমি গুড় দিয়ে দুধ চিতইটা রান্না করবো, এই জন্য এখানে আমি যে চাকা গুড়টা পাওয়া যায় সেটাকে এখানে গরম পানিতে গলিয়ে নিয়েছি। তারপরে সেই গুড়ের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। আপনার অনেক সময় দোকান থেকে গুড় কিনে আনলে দেখবেন গুড় দুধের সাথে মিক্সড করে দুধ সাথে সাথে ছানা কেটে যায় যদি ভালো গুড় না হয়। তো সেটার জন্য এখানে আলাদাভাবে অল্প একটু দুধ গুড়ের সাথে মিক্সড করে নিলে বুঝতে পারবেন যে গুড়টা ভালো কিনা বা দুধটা ছানা কাটবে কিনা। দেখুন আমার দুধটা কিন্তু ফ্রেশই আছে। তো এটা আমি এখন সরাসরি দিয়ে দিতে পারবো। আর যদি অনেকগুলো দুধের ভিতর এরকম গুড় দিয়ে ফেলেন তারপরে ছানা কেটে যায়, তাহলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে টিপসটা আপনাকে দিয়ে দিলাম, এটা ফলো করলে আপনার দুধটা কখনোই ছানা কাটবে না। তো এখানে গুড়টা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি আরো কিছু সময় জাল করে নিব। তারপরে এর স্বাদ বাড়ানোর জন্য আমি আরো একটা উপকরণ এখানে ব্যবহার করব। অনেকে চাইলে এই দুধের সাথে এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো ব্যবহার করে, কিন্তু গুড়ের যে চিতই পিঠা গুড় দিয়ে রান্না করলে সেই চিতই পিঠার সাথে আমি কখনোই এগুলো ব্যবহার করি না, তাহলে আপনার যে গুড়ের যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। যদি আপনার ভালো লাগে তো আপনি ব্যবহার করতেই পারেন। তো এখানে যে স্পেশাল জিনিসটা ব্যবহার করছি সেটা হচ্ছে গুঁড়ো দুধ। এখানে আমি বেশ কিছুটা গুঁড়ো দুধ নিয়ে তার সাথেও কিছুটা দুধ আবার মিক্সড করে নিচ্ছি, কারণ সরাসরি গুঁড়ো দুধটা দিয়ে দিলে অনেক সময় এটা দলা পাকিয়ে যায়, তো সেটা ছাড়াতে অনেক সময় লাগে, তাই আলাদা করে এভাবে মিক্সড করে নিলে আর সেই সমস্যাটায় পড়তে হয় না। মাঝে কিন্তু আমি সামান্য লবণ ব্যবহার করেছি, কারণ যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে যদি আপনি লবণ ব্যবহার করেন দেখবেন সেই জিনিসের টেস্ট কতটা ভালো আসে। তো দুধটা জাল করতে করতে একটু কমিয়ে নিয়েছি, অনেক বেশি কমানোর দরকার নেই যেহেতু এর ভিতরে কোনো জল ব্যবহার করিনি। তো এখানে না কমালেও কোনো সমস্যা নেই, মানে দুধটা যাতে ভালো করে জাল হয় সেটা খেয়াল রাখলেই হবে। এখন আমি এক এক করে সবগুলো পিঠা এখানে দিয়ে দিচ্ছি। তো আমার দেখুন সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। তো এক এক করে আমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। পিঠাগুলো দিয়ে কিন্তু আমি আর চুলায় জাল করব না, কারণ এটা যদি আবারও বেশি জাল করতে যান তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। তো পিঠাগুলো একটু নেড়ে চেড়ে যাতে দুধে ভালো মতো ভিজতে পারে সেজন্য একটু নেড়ে চেড়ে দিলাম। তো এরপরে এই চুলার আঁচ আমি বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো একেবারে সারা রাতের জন্য। সকালবেলা আপনাদের দেখাবো যেটা কেমন হয়েছে। আমি একেবারে খুব ভোরে উঠেছি, তো দেখুন সকাল সকাল চলে এসেছি, পিঠাগুলো ভিজে সব দুধেই পিঠাই খেয়ে ফেলেছে, কোনো দুধে মানে অবশিষ্ট নেই। আরো একটু দুধ লাগতো, পিঠা একটু বেশি হয়ে গিয়েছিল। তো যারা বেশি একটু দুধটা খেতে পছন্দ করেন এখানে আরো হাফ লিটার মতো দুধ দিলে পারফেক্ট হতো। তো তারপর আমার পিঠাগুলো সবগুলোই সুন্দরভাবে ভিজেছে, দেখুন পিঠার কালারটা দেখুন, আর পিঠাগুলো একেবারে দুধ খেয়ে ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আমি একটা পিঠা আপনাদের কেটে দেখাবো যেটা কেমন হয়েছে। তো ভিউয়ার্স আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে রেসিপিটা অবশ্যই না টেনে দেখবেন, আশা করছি আমার মতোই পারফেক্ট তৈরি করতে পারবেন। এই যে দেখুন পিঠাটা কিন্তু আমার টাচ করার আগেই ভেঙে যাচ্ছে, দেখুন এটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর অবশ্যই এই রেসিপিটি কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ফ্রেন্ডস ফ্যামিলি যারাই পরিচিত আছে সবাইকে এটা শেয়ার করতে পারলে তাদেরও সুবিধা হবে। তো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।